আমাদের পার্টিতে ডেকে নিজে ঘুমিয়ে পড়েনি তো? স্যার, ও নিজের জন্মদিনের পার্টিতে কি করে ঘুমাবে? আরে ওকে কিছু বিশ্বাস নেই, 60 বছর বয়স হয়েছে। সুধীর, বাইরে আয় ভাই। হ্যালো। পার্টি আজকেই তো নাকি কাল? হ্যাঁ, পার্টি আজই, আই এম শিওর। আমি ওকে একবার ফোন করে দেখি। ভেতর থেকেই তো রিং শোনা যাচ্ছে, তাহলে কেউ গেট খুলছে না কেন? তাহলে ভিতর থেকে কেউ দরজা কেন খুলছে না? আমি বললাম না 60 বছর বয়স, এখনো বাচ্চা আছে। সুধীর, পিছনে জানলার দিকে গিয়ে দেখি। হ্যাঁ হ্যাঁ স্যার, চলুন। চলুন ওদিকে। এমার্জেন্সি মেডিকেল কার্ড। এনার আমন্ড আর শেলফিশে অ্যালার্জি আছে। স্যার, কেকটাও পুরো খাওয়া হয়নি। এই দেখুন, মনে হচ্ছে কেক কাটার কিছুক্ষণের মধ্যেই এরা সবাই মারা গিয়েছেন। হাতাহাতির কোনো চিহ্নই নেই, সোজা গুলি করেছে। এইভাবেই গুলি চালিয়েছে। আরেকটা লাশ কোথায়? ভেতরে আছে স্যার। গান কেস, কিন্তু এ তো পুরো খালি। তবে স্যার, এই ঘটনা ঘটেছে কতক্ষণ হয়েছে? এই 4 জনের মৃত্যুই কালকে দুপুর 2টো থেকে 4টের মধ্যে হয়েছে। এরা কে কিছু জানতে পারলে? হ্যাঁ স্যার, উনি সুধীর বাবু, আর কে উইপস ইন্ডাস্ট্রির চেয়ারম্যান। ওর বড় ছেলে নীল, আর এ ওর ছোট ছেলে রিতেশ। আর ভিতরে যে আছে সে সুধীর বাবুর স্ত্রী মায়া। স্যার, নীল আর রিতেশ দুজনেই আর কে উইভস কোম্পানির বোর্ড মেম্বার ছিল, কিন্তু কোম্পানির অবস্থা খুবই খারাপ ছিল, বন্ধ হওয়ার জোগাড়। প্রচুর ধার বাকি হয়ে গেছিল, আর বাজারের ধারও মেটাতে পারছিল না, সমস্যা বেড়েই চলেছিল। তাহলে এখানে সেলিব্রেশন কি জন্য হচ্ছিল? স্যার, সুধীর বাবুর 60তম জন্মদিন ছিল। বার্থডে সেলিব্রেট করছিল। তাহলে নিশ্চয়ই আরো অনেকে এসেছিল। অফিসের কিছু লোক এসেছিল স্যার, আর ওদেরকে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দিয়েছি। এরা সবাই এখানে একসাথে থাকতো কি? না না স্যার, এখানে তো শুধু সুধীরবাবু আর মায়া থাকতেন। সুধীরবাবু নীল আর রিতেশের জন্য আলাদা আলাদা বাংলো কিনে রেখেছিলেন, এরা দুজন ওখানেই থাকতো। আজকে তারা বাবার জন্মদিন পালন করতে এসেছিল। স্যার, সন্ধেবেলায় অনেক বড় একটা পার্টি হওয়ার কথা ছিল। কেক কাটার কিছুক্ষণের মধ্যেই সবাই মারা যায়। পার্টি প্ল্যান যারা করেছিল সেই টিমটা এসেছিল, কিন্তু কেউ দরজা খোলেনি দেখে চলে গিয়েছিল। বস, আমার মনে হচ্ছে না যে কেউ বাইরে থেকে এসেছিল। যা কিছু ঘটেছে এই 4 জনের মধ্যেই ঘটেছে। কিন্তু বাড়িতে তো কোনো চাকর অবশ্যই থাকবে। আছে তো, চাকর আছে তো, কিন্তু তারা গ্রামে গেছে। সুধীরবাবু শুধু আজকের জন্য একজন সার্ভেন্ট হায়ার করেছিলেন, সে কাল সকালে কাজ করে গেছিল, আর পার্টি শেষ হওয়ার পরে আজকে এসে পরিষ্কার করার কথা ছিল। পার্টি শেষ হওয়ার আগেই সবকিছু শেষ হয়ে গেছে। মনে তো হচ্ছে এটা মার্ডারই। সরি ডক্টর সালুকে, আমার এটা মনে হচ্ছে যে এই 4 জন ছাড়াও এখানে আরো একজন ছিল, যে বাইরে থেকে ভেতরে এসেছিল। একটু মন দিয়ে দেখো, এখানে কোনো হাতাহাতির কোনো চিহ্ন নেই, আর প্রত্যেকটা জিনিস নিজের জায়গাতেই আছে। এটা মনে হচ্ছে যে কেউ কেকের মধ্যে কিছু মিশিয়ে দিয়েছিল, যেটা খেয়ে এরা 4 জনই অজ্ঞান হয়ে গেছিল। তারপরে ওই 5 নম্বর লোকটা বাড়ির মধ্যে ঢুকলো, এসে সবাইকে গুলি করে দিল। এটা বস 100% মার্ডার। মার্ডার আর সুইসাইডও। আচ্ছা, তোমরা তো নিশ্চিতভাবে কি করে বলছো?
স্যার এই দেখুন, বাকি 3টে লাশের কাছে স্ট্রাগলের কোনো চিহ্ন মাত্র নেই, শুধুমাত্র সুধীর বাবু ছাড়া। এনার পা ভাঁজ হয়ে রয়েছে, অনেকটা ব্লাডও বেরিয়েছে। আমার মনে হয় যখন ওনার গুলি লাগে তখন উনি বেঁচে ছিলেন। যদি উনিও কেক খেয়ে বাকিদের মতো অজ্ঞান হয়ে থাকতেন তাহলে ওদের মতোই পড়ে থাকতেন। ইনি প্রথমে 3জনকে গুলি করেন আর তারপর সুইসাইড করেন, এরকম মনে হচ্ছে। যদি এটাই হয়তো তাহলে যে বন্দুক দিয়ে গুলি করা হয়েছিল সেটা কোথায়? সেটা এইখানে গুলি লেগেছিল মানে মাথাতে। সুধীর বাবু যদি এইভাবে গুলি চালান তো এইভাবেই হয়তো পড়েছেন আর তখনই হাত থেকে বন্দুকটা এই হলো বন্দুক। স্যার এই দেখুন, রিতেশের ফোনটা পেলাম। স্যার ও কেক কাটার কিছুক্ষণ পরেই নিজের সোশ্যাল পেজে এই সেলফিটা পোস্ট করেছে। বলছিলাম না, এখানে পঞ্চম ব্যক্তি থাকতেই পারে না। কিন্তু বুঝতে পারছি না কেন, আমার এখনো সন্দেহ আছে। দেখুন, সন্দেহ করা তো আমাদের কাজ। একটা কাজ করে যতগুলো এভিডেন্স আছে, যতগুলো জিনিস আছে, সব বিউরোতে নিয়ে যাই, দেখি এসিপি স্যার কি বলেন। গোলমাল মনে হচ্ছে। বস, আমি ওদের পেটের মধ্যে কেকের টুকরো পেয়েছি। ওই যে কেক ওরা খেয়েছিল, ওই কেকের মধ্যে সেনেটিভ মেশানো ছিল, নেশার ওষুধ। সেনেটিভ? 3জন খেয়েছে আর অজ্ঞান হয়ে গেছে। 4জনই? না, 3জন। নীল, রিতেশ আর মায়া, ওদের 3জনের পেটের মধ্যেই শুধু কেকের টুকরো পাওয়া গেছে। তার মানে সুধীর বাবু ওই কেকটা খাননি? না দয়া, শুধু একজনই ছিল যে গুলি চলবার সময় অজ্ঞান হয়নি। কি সুধীরবাবু নিজের জন্মদিনে এই কেক খাননি? খায়নি, কারণ ওই কেকের মধ্যে বাদাম মেশানো ছিল। কিন্তু স্যার ওনার বাড়ির লোকের তো নিশ্চয়ই জানা আছে যে ওনার বাদাম থেকে অ্যালার্জি ছিল। এক্স্যাক্টলি। তাহলে এই কেক আনলো কেন? অদ্ভুত ব্যাপার। সুধীর বাবুর বার্থডে ছিল আর কেক ওই 3জনে খেয়েছিল। কেক 3জনে খেয়েছিল, কিন্তু ওখান থেকে যে বন্দুকটা পাওয়া গেছে তাতে 4টে গুলি খরচ হয়েছে, যেগুলো এদের গায়ে লেগেছে। অদ্ভুত ব্যাপার যে ওর ওপর সুধীরের আঙুলের ছাপ আর আছে। ওই বন্দুকটাও তো সুধীর বাবুর নামেই রেজিস্টার করা। তো সুধীর বাবু প্রথমে ওই 3জনকে গুলি করে আর তারপর নিজে সুইসাইড করে, কিন্তু কেন? ঝামেলা এড়ানোর জন্য। ব্যবসা ডুবে যাচ্ছে, ধার দেনা বেড়ে যাচ্ছে, এই জন্য নিজের সঙ্গে পুরো ফ্যামিলিটাকেই মেরে ফেলে। আর কি কারণ হতে পারে? হ্যাঁ স্যার, তাই তো মনে হচ্ছে। সুধীর বাবু ইচ্ছে করেই ওই বাদামওয়ালা কেক নিয়ে এসেছিল যাতে ওনাকে না খেতে হয়, আর উনি সেনেটিভ মিশিয়ে ওই কেকটা সবাইকে খাইয়ে দেন। আর অজ্ঞান হওয়ার পরে তাদের মেরে ফেলে নিজেও আত্মহত্যা করেন। রবি, ওই রিতেশ যেটা ফটো আপলোড করেছিল না নেটে, সেটা একটু খোলো তো। কটার সময় তুলেছিল এই ফটোটা? স্যার 2:05 আর আপলোড করেছিল? স্যার 2:07। সালুকে একটা কথা বলো, কেক খাওয়ার কতক্ষণ পরে ওরা অজ্ঞান হয়েছিল? 20 থেকে 25 মিনিট। মানে 2:30 না 2:35? আমার মনে হয় ওরা সবাই ওই সময়ই মারা গিয়েছিল, 2:30 থেকে 3:45-এর মধ্যে। মানে সবকিছু ঘটেছে ওই 40 মিনিটের ভেতরেই। 1 মিনিট, ওই দেখো, ওই ছায়াটা কার? ওই শ্যাডো? এই 4জন তো এখানে দাঁড়িয়েছিল, তাহলে ছায়া ওখানে গেল কি করে? সেটা ওখানে গিয়েই দেখতে হবে। এই শ্যাডোটা কার ছিল? 2:04। পর্দার পজিশন একদম ঠিক আছে তো? একদম স্যার। পজিশন নিয়ে নি। রেডি? 2:05। ইয়া। আরে এখানে তো কোনো ছায়া দেখতে পাচ্ছি না। তাহলে ওখানে ছায়া কোথা থেকে এলো? রোদটা এই দিক থেকেই আসছে। পুরবি, তুমি ওইখানটা গিয়ে দাঁড়াও তো। ইয়া, ব্যাস। এইখানে ছায়াটা দেখা যাচ্ছে, ঠিক যেমনটা ওখানে ছিল, সেম টু সেম। আমি ঠিকই বলেছিলাম, এখানে কোনো 5 নম্বর লোক ছিল। আর সে ওখানেই দাঁড়িয়েছিল যেখানে আমি দাঁড়িয়েছিলাম। এই সেই লোকটাই হবে যে সুধীরবাবু আর তার পরিবারকে মেরেছে। আর সে আমাদের অলমোস্ট ধোকা দিয়ে দিয়েছিল যে এটা মার্ডার কাম সুইসাইড। আর ওর ছায়াই ওকে ধোকা দিয়ে দিয়েছে। কিন্তু স্যার আমরা এই ছায়ার মাধ্যমে খুনি অবধি পৌঁছবো কি করে? খুনির মেন টার্গেট ছিল সুধীরবাবু, আর সে ওই সময় ওখানেই দাঁড়িয়েছিল। নিশ্চয়ই চেনা জানাই কেউ হবে। কারেক্ট।
খোঁজ নিয়ে দেখো সুধীরবাবু পার্টিতে কাদের কাদের ডেকেছিলেন। স্যার আমি পড়ি। তুমি সুধীরের এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট? হ্যাঁ। স্যার আমি জাহ্নবী। মার্কেটিং হেড। ইয়েস স্যার। হ্যাঁ স্যার, আমি জগন্নাথ, আমি কোম্পানির লয়ার। আর সুধীর বাবুর পার্সোনাল লয়ারও। আগে হ্যাঁ, কিন্তু আপনারা আমার কাছে কি জানতে চাইছেন? সুধীরবাবুর কোম্পানিতে প্রায় 300 লোক কাজ করতেন, কিন্তু উনি পার্টিতে শুধু আপনাদের 3 জনকেই ডাকলেন। এরকম কিসের বিশেষ সম্পর্ক ছিল আপনাদের সঙ্গে সুধীরবাবুর? স্যার আমি আগেও বলেছি যে আমি ওনার এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট। তো একজন এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে এতটা পার্সোনাল রিলেশনশিপ? স্যার আমি ওনার শুধু কাজই না, বরং ওনার পার্সোনাল লাইফও ম্যানেজ করতাম। আই মিন পার্সোনাল আর প্রফেশনাল দুটোই। আর ওই দিনও আমি পার্টি ম্যানেজ করতে গেছিলাম, সেলিব্রেট করতে না। আর উকিল বাবু আপনি? স্যার আমি আর সুধীর হলাম ছোটবেলাকার বন্ধু। ওর বার্থডে আর আমি যাব না, এটা কি করে হতে পারে? আর আপনি, আপনাকে কেন ইনভাইট করেছিল সুধীরবাবু পার্টিতে? স্যার আমাকে সুধীর স্যার না, নীল ইনভাইট করেছিল। আমি আর নীল খুব ভালো বন্ধু ছিলাম। আই সি। তো আপনি ওনার পুরো শিডিউল ম্যানেজ করতেন। তো এই বার্থডে পার্টির দিন কেউ কি আসার কথা ছিল? কোনো মিটিং রেখেছিলেন আপনারা? স্যার ওই দিন ব্যাংক হলিডে ছিল, তার জন্য কোনো মিটিং বা অ্যাপয়েন্টমেন্ট ছিল না। আর ওনার বার্থডে ছিল, তাই উনি পুরো দিন ওনার ফ্যামিলির সাথেই কাটাতে চাইতেন। দুপুর 2টো থেকে 3টের মধ্যে আপনারা কোথায় ছিলেন? স্যার আমি তো আমার বাড়িতেই ছিলাম, ভ্লগ বানাচ্ছিলাম। ব্লগ? ভিডিও ব্লগ। আমার একটা ইন্টারনেট চ্যানেল আছে যেখানে আমি ভিডিও বানিয়ে আপলোড করি। স্যার আমি বাড়িতে ঘুমোচ্ছিলাম, আমার শরীরটা ঠিক ছিল না। স্যার আমি আমার ফ্যামিলির সাথে ফিল্ম দেখতে গিয়েছিলাম। আচ্ছা, কিছুদিনের মধ্যে সুধীরবাবুর ব্যবহারে কোনো পরিবর্তন দেখেছিলেন আপনারা? হ্যাঁ স্যার, আমি একটা জিনিস নোটিস করেছিলাম। স্যার আজ থেকে ঠিক 1 মাস আগে আমাদের মিটিং চলছিল। স্যার কি ব্যাপার, ভেতরে এসো। ঠিক আছে তুমি যাও। সরি জেন্টলম্যান, মিটিং ইজ ওভার। বাচ্চাদের পোশাক? ইয়েস স্যার। আচ্ছা, আর কিছু নোটিস করেছিলেন আপনারা? কোনো অদ্ভুত কিছু? হ্যাঁ স্যার, এই 2 সপ্তাহ আগে উনি আমাকে বলেছিলেন যে উনি ওনার দলিল চেঞ্জ করতে চান। উইল বদলাতে চাইছেন কেন? জানি না স্যার, ওনার দলিলে 3 জন মানুষের নাম ছিল, একজন ওনার স্ত্রী মায়া আর 2 জন ওনার ছেলে। কিন্তু উনি চতুর্থ একজনের নাম জুড়তে চাইছিলেন, অ্যাড করতে চাইছিলেন। কি নাম ছিল ওই চতুর্থ জনের? ওনার নাম তো উনি বলেননি। আপনি কি উইলটা বদলেছিলেন? আসলে আমি পেপার সব তৈরি করে দিয়েছিলাম, ব্যাস নাম ভরে ওতে সুধীরকে সই করতে হতো। জানি না কি হলো, হঠাৎ নিজের বার্থডের কিছুদিন আগে ও আমাকে বলল যে দলিল বদলাতে চায় না, ওই পুরনো দলিলটাই থাকবে। ঠিক আছে, এই চতুর্থ ব্যক্তি আবার কোথা থেকে এলো যার নাম সুধীরবাবু নিজের উইলে ইনক্লুড করতে চেয়েছিলেন? সুধীর যে মৃত্যুর এই চতুর্থ জনের সঙ্গে কোনো কানেকশন থাকতে পারে। আমার তো এটাই কিছুতে মাথায় ঢুকছে না। বাচ্চাদের পোশাক কেউ কাউকে কেন পাঠাতে যাবে? বাচ্চাদের জামা কাপড় পাঠানো হয়েছিল, তাহলে ওই এনভেলপটা কোথায় গেল? সুধীর বাবুর রুমটা তো আমরা ভালো করে চেক করেছি, ওখানে তো কিছুই পাইনি আমরা। বাড়িতে নয় তো অফিসে? পেয়ে গেছি। আরে এতে তো দেখছি কোনো পোস্টাল স্ট্যাম্প বা যে পাঠিয়েছে তার নামই নেই।
তাহলে পার্সেল এখানে পৌঁছলো কি করে? মনে হচ্ছে এই এনভেলপটা সোজা কেউ কোম্পানির পোস্ট বক্সে ঢেলে দিয়েছিল। এই এনভেলপটা ডক্টর সালুকের কাছে পাঠিয়ে দিই, উনি হয়তো কিছু পেতে পারেন। ঠিক আছে। আচ্ছা, এই জাহ্নবী বলছিল যে এই পার্সেলটা দেখে মিস্টার সুধীর একদম চমকে গিয়েছিলেন। হতে পারে কোনো পুরনো স্মৃতি জেগে উঠেছিল। আর তারপর উনি কাউকে কলও করেছিলেন হয়তো। আগের মাসের কল ডিটেলস সুধীরবাবুরটা দেখি এই এনভেলপ পাওয়ার পরে সুধীরবাবু সবার আগে কাকে ফোন করেছিলেন? সুধীরের ফোন এসেছিল অনেক বছর বাদে। কি কথা হয়েছিল আপনাদের দুজনের? খুব রেগেছিল যে আমি ওকে কেন এনভেলপটা পাঠিয়েছিলাম, কিন্তু আমি তো ওকে এনভেলপ পাঠাইনি। কিন্তু কোনো কারণ তো ছিল যাতে সুধীরবাবু আপনাকে সন্দেহ করেন। হ্যাঁ, নিশ্চয়ই। ওই এনভেলপে বাচ্চার জামা ছিল। ওর মনে হয়েছিল ওটা সেই জামাটাই যেটা আমি আর সুধীর আমাদের সন্তানের জন্য কিনেছিলাম। আমাদের বাচ্চার জন্য? আমার আর সুধীরের সন্তান। 30 বছর আগে আমি আরকে ওয়েবস কোম্পানিতে অ্যাকাউন্ট ডিপার্টমেন্টে কাজ করতাম। সুধীরের বাবা সেটার মালিক ছিল। ওখানেই সুধীর আর আমার সম্পর্ক হয়েছিল। আর কিছু বোঝার আগেই আমি বুঝতে পারি যে আমি সুধীরের সন্তানের মা হতে চলেছি। তো আপনাদের দুজনের বিয়ে হয়নি? না, হয়নি। সুধীর তো কথা দিয়েছিল, কিন্তু ওর প্যারেন্টস রাজি হয়নি, কারণ আমি ওদের স্টেটাসে ছিলাম না। ওনারা তো সুধীরের বিয়ে অনেক বড়লোক বাড়িতে আর সেম স্টেটাসে করতে চেয়েছিলেন। তারপরে ওর প্যারেন্টস আর ফ্যামিলি খুব চেষ্টা করেছিল ওকে, আমাকে, এমনকি আমার ফ্যামিলিকেও বোঝানোর জন্য যে আমি বাচ্চাটাকে নষ্ট করে দিই। আমিও ঠিক করেছিলাম যে যাই হয়ে যাক আমি আমার সন্তানকে জন্ম দেবই। 15ই মার্চ 1990 সালে আমার সন্তান এই পৃথিবীতে এসেছিল, কিন্তু সেই রাতেই ও মারা গিয়েছিল। যে বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করছিলাম, ছোট ছোট জামা কাপড় পরাচ্ছিলাম, কিচ্ছু করতে পারিনি আমি। আমি ভেবেছিলাম যে এরকম সময় তো সুধীর আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে, কিন্তু ও তো এর আগেই আমার সাথে কথা বলাটাও বন্ধ করে দিয়েছিল। আর ওই মাসেই ও মায়াকে বিয়েও করেছিল। তো সেই জন্যই আপনি আজ অব্দি বিয়ে করেননি আর এখানে একাই থাকেন? হ্যাঁ। সুধীরবাবু আপনার সঙ্গে যা যা করেছেন তার জন্যে খুব কষ্ট হয়েছে আপনার হয়তো। খুব ঘেন্না করতেন ওকে? আমার থেকে বেশি ঘেন্না ওকে আর কেই বা করতে পারে। উনি আপনাকে আপনার অধিকার দেয়নি, আপনি সম্পত্তিতে ভাগ চাইলেন, আর যখন সম্পত্তি উনি আপনাকে দিলেন না তখন আপনি রেগে গেলেন আর মেরে দিলেন ওকে। আমি ওকে মারিনি, আর আমি ওকে কেন মারবো? আমি তো চেয়েছিলাম যে ও বেঁচে থাকুক আর সারা জীবন কষ্ট পাক। যেদিন সুধীরবাবু মারা যান সেদিন দুপুরবেলা আপনি কোথায় ছিলেন? আমি বাড়িতেই ছিলাম। আপনার কাছে কোনো উইটনেস বা প্রমাণ আছে? কোনো প্রমাণ নেই। হ্যালো, হ্যাঁ স্যার। ওকে স্যার, হ্যাঁ এখানেই আছেন, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ইয়েস স্যার। স্যার সালুমকে স্যার ফরেন্সিকে ডাকছেন তাড়াতাড়ি। বলছিলেন যে ওই এনভেলপটাকে যখন আমি ভালো করে পরীক্ষা করলাম তাতে কোনো ফিঙ্গারপ্রিন্ট তো পাইনি, কিন্তু ওই এনভেলপ থেকে আমি ডিএনএ এর জন্য স্যাম্পল পেয়ে গেছি। যে ওই চিঠিটা পাঠিয়েছে সে মনে হয় মুখ দিয়ে থুতু সাহায্যে ওটাকে সেঁটে দিয়েছে। আর এইভাবে ওই এনভেলপ থেকে আমি স্যালাইভা স্যাম্পল পেয়ে গেছি, যার থেকে ডিএনএ টেস্ট করতে পারবো। কিন্তু ডক্টর, ডিএনএ টেস্টিং এতে তো 4 থেকে 6 সপ্তাহ লাগবে। হ্যাঁ, আর আমি 5 দিনের জন্য যাচ্ছি দিল্লি এক কনফারেন্সে, কিন্তু তার আগে আমি কিছু প্রাইমারি টেস্ট করিয়ে নিয়েছি। তো স্যার আপনি এই টেস্ট থেকে কি পেলেন? এই টেস্ট থেকে আমি জানতে পেরেছি যে এটা যার ডিএনএ হোক না কেন তার ডিএনএ সুধীরবাবুর ডিএনএ এর সঙ্গে ম্যাচ করছে। কি? তার মানে এই যে, তার মানে হচ্ছে এইটা যে এই চিঠিটা পাঠিয়েছে সেটা সুধীরবাবুর কোনো রক্তের সম্পর্কের লোক। তার মানে সুধীরেরই নিজের কেউ সুধীরকে ব্ল্যাকমেল করছে, কিন্তু কে কে হতে পারে? স্যার অদিতির পেটে যে বাচ্চাটা ছিল সেটা তো মরা অবস্থায় জন্মেছিল। হ্যাঁ,
আর রইল বাকি সুধীর বাবুর 2 ছেলে নীল আর রিতেশ। ওরা দুজন আবার সুধীর বাবু আর অদিতির গোপন রহস্যটা জেনে ফেলেনি তো? হতে পারে তার জন্যই ব্ল্যাকমেল করছিলেন, বাচ্চাগুলোর পোশাক পাঠিয়ে। আচ্ছা স্যার, ওই যে বাচ্চাদের পোশাক পেয়েছিলাম, ওগুলো কি সত্যি পুরনো নাকি ময়লা টয়লা করে পুরনো দেখানোর চেষ্টা করা হয়েছে? আমি ওগুলোকে স্পেশালাইজড ল্যাবে পাঠিয়ে দিয়েছি চেক করার জন্য, তাড়াতাড়ি জানা যাবে। আচ্ছা, পুরবি সুধীর বাবুর ছেলের ব্যাপারে কি জানতে পেরেছো? কি করতো ও? স্যার 1 বছর আগে সুধীর বাবু নিজের কোম্পানিতে নিজের ছেলেদেরকেই বোর্ড মেম্বার বানিয়েছিলেন, আর তারপর থেকেই কোম্পানি লসে যেতে শুরু করলো। ওরা কোম্পানির টাকা নিয়ে নিজেরাই নয়ছয় করতো, দামি দামি গাড়ি, প্রচুর শখ মেটাতো, সবকিছু করতো, শুধু কাজ বাদ দিয়ে। কিন্তু স্যার সুধীরবাবু তার ছেলেদের খুব ভালোবাসতেন, দুজনের জন্য আলাদা আলাদা বাংলো। আচ্ছা, এটা নয় তো যে ওদের দুজনের মধ্যেই কেউ ওই এনভেলপটা লেটার বক্সে ফেলেছিল? কিন্তু একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না, এই ব্ল্যাকমেলিং কেন? আরে ভাই, টাকার জন্য। কোম্পানি ডুবে যাচ্ছিল। কারেক্ট। কোম্পানি কাঙাল হওয়ার আগে যা কিছু গুছিয়ে নিতে পারো গুছিয়ে নাও। যদি সুধীর বাবুর 2 ছেলে তাদের বাবাকে টাকার জন্য ব্ল্যাকমেল করে থাকে, তাহলে নিশ্চয়ই ওনার ব্যাংকের অ্যাকাউন্টে নিশ্চয়ই টাকা এসে থাকবে, খুব বড় রকমের ফিগার। একটা কাজ করো, এই দুজনের পার্সোনাল অ্যাকাউন্ট, কোম্পানি অ্যাকাউন্ট সব চেক করো, দেখো কোনো বড় অ্যামাউন্ট এসেছিল কিনা। স্যার স্যার কিছু পেয়েছি স্যার। আরকে ভিপস ইন্ডাস্ট্রি থেকে কোটি টাকা ট্রান্সফার হয়েছে স্যার। কার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে? 1 মিনিট দেখছি। এগুলো রিতেশ আর নীলের অ্যাকাউন্টই হবে? না স্যার, প্রাইভেট অ্যাকাউন্ট, রেচেলের নামে। কোন টাকা? আপনারা কি নিয়ে কথা বলছেন? আমি কিচ্ছু জানি না। কোন টাকা? সেই টাকাটা যেটা আরকে ভিপস এর অ্যাকাউন্ট থেকে তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে। এবার কিছু মনে পড়েছে? ওটা তো আমার স্যালারি, আমি ওখানে কাজ করতাম। স্যালারি? 11 কোটি স্যালারি? হ্যাঁ, তাও আবার 2 সপ্তাহের। ওই হিসাবে তো তোমার মান্থলি স্যালারি 22 কোটি টাকা হবে। কি কাজ কি করো তুমি? ব্ল্যাকমেলিং এর কাজ। তুমি আর রিতেশ দুজন মিলে সুধীর বাবুকে ব্ল্যাকমেল করছিলে। দেখো রিচেল, আমরা খুব ভালো করেই জানি যে তুমি আরকে কোম্পানিতে একদিনের জন্যও কাজ করনি। এবার পরিষ্কার করে সত্যিটা বলবে নাকি? রিতেশ কিন্তু আর নেই, তাই যত শাস্তি সব তোমাকেই কিন্তু পেতে হবে। ব্ল্যাকমেলিং আর এক্সটর্শনের শাস্তি জানো তুমি? আমি কাউকে ব্ল্যাকমেল করিনি। তাহলে সুধীর বাবু কি তোমাকে 11 কোটি টাকা এমনিই দান করে দিলেন? সুধীর আঙ্কেল তো ওই টাকা ট্রান্সফারই করেননি। তাহলে কে করেছিল? আমার বয়ফ্রেন্ড রিতেশ। ও আমাকে বলেছিল যে ওর কোম্পানির টাকা ও কিছুদিনের জন্য অন্য কোথাও রাখতে চায়। অন্য কোথাও? কেন? জানি না, আর আমি জিজ্ঞাসাও করিনি। তুমি রিতেশকে জিজ্ঞাসা করনি, আর যখন রিতেশ মারা গেল তখন পুলিশকেও বলনি। আমি ভেবেছিলাম যে রিতেশ তো আর বেঁচে নেই, তাই তাই টাকাগুলো আমি রেখে দিই। কেউ কি করে জানতে পারবে? কিন্তু সুধীর বাবুর ফ্যামিলিকে মারতে পারে কারা? পরি তো ভিডিও বানাচ্ছিল, আর জাহ্নবী অসুস্থ ছিল, আর জগন্নাথ নিজের ফ্যামিলির সঙ্গে ফিল্ম দেখছিল। কিন্তু অদিতির ব্যাপারে আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু কে হতে পারে যে সুধীর বাবুকে এনভেলপ পাঠায়, ওই প্যাকেটটা পাঠায়? সে কে? ওর নামটা সুধীর বাবু উইলে লিখতে চেয়েছিলেন, কিন্তু লেখেননি। সে কে? প্রেমের দ্বিতীয় কেকটা কোথা থেকে আসলো? হ্যাঁ স্যার, এখানে দুটো কেক। সেটাই তো, যখন বার্থডে ছিল সুধীর বাবু তার নিজের ফ্যামিলির সঙ্গে, ছোট কেকটা কেন কাটতে যাবে যেখানে এত বড় কেকটা রয়েছে এর সামনে? স্যার, যাতে ও রাতে পার্টিতে বড় কেক খেতে পারে। আরে ভাই, সুধীরবাবু কি 18 বছরের বাচ্চা ছিল নাকি যে নিজের বার্থডেতে দুটো কেকের অর্ডার দেবে? স্যার, হতে পারে এই কেকটা ওনাকে কেউ গিফট করেছে, এই বাদামওয়ালা কেক। সেটা তো বক্সে নিয়ে আসবে, আর তার উপরে কেক শপের নামটাও লেখা থাকবে। না স্যার, ওখানে তো আমরা কোনো বক্স পাইনি। ছিল না? হতে পারে কেউ এই কেকটা বাড়িতে বানিয়েছে, সেই জন্যই আমরা ওখানে বক্স পাইনি। কিন্তু এই আমন্ড দেওয়া কেক পাঠালোটাকে? স্যার, হ্যাঁ স্যার, আমি জাহ্নবীর সোশ্যাল প্রোফাইল চেক করছিলাম। স্যার, এখানে ওর অনেক ছবি আছে যেখানে ও কেক আর পেস্ট্রি বেক করছিল। বেকিং ও খুব পছন্দ করে।
হ্যাঁ, আমি বেকিং পছন্দ করি, তাতে কি? তো কিছু না, তুমি বাদামওয়ালা কেক বানিয়েছিলে না সুধীর বাবুর জন্য? আমি যখন জানি যে ওনার বাদামে অ্যালার্জি, তাহলে আমি ওনার জন্য বাদাম কেক কেন বানাবো? কারণ তুমি চাইছিলে যে উনি কেকটা না খান, যদি খেতে অজ্ঞান হয়ে যেত না। আর তুমি চাইতে যখন তুমি ওকে মারবে তখন যেন ওর জ্ঞান থাকে, কষ্ট পায় তোমার সামনে, প্রাণ ভিক্ষা করে, তাই না? আরে আমি সুধীর আঙ্কেলকে কেন মারবো? তুমি কেকের মধ্যে সেনেটিভ মেশাওনি রিতেশ, নীল আর মায়াকে মারার জন্য? আপনারা এইসব কি বলছেন বলুন তো? ব্যাস ব্যাস, অনেক হয়েছে। তুমি বলেছিলে না যে ওই দিন তুমি অসুস্থ ছিলে আর বাড়িতেই ছিলে? কোথাও তুমি যাওনি। তুমি পার্টিতে কিভাবে গিয়েছিলে কিনা পার্টিতে? আমি সত্যি 2-3টে পর্যন্ত ঘুমিয়েছিলাম। তারপর ঘুম থেকে ওঠার পর আমার মনে হলো যে আমি একটু বেটার ফিল করছি, আর তাই আমি পার্টিতে চলে যাই। এতে আমার কি অন্যায়? তুমি যদি রাত 2টো থেকে 3টে অবধি সত্যিই ঘুমিয়েছিলে, তাহলে 2:30টার সময় যখন সুধীর বাবু মারা যান তখন তোমার মোবাইল ওনার ঘরের সামনে গেল কি করে? দেখো জাহ্নবী, মিথ্যে বলে কোনো লাভ নেই। আমরা তোমার মোবাইলের রেকর্ড চেক করে দেখেছি। যে সময় সুধীর বাবু মারা যান সেই সময় তোমার ফোনের লোকেশন ওনার বাড়ির কাছেই ছিল। এবার সত্যি বলবে নাকি আরো টাইম ওয়েস্ট করতে চাও? আমি আর নীল একে অপরকে ভালোবাসতাম। আমরা ভেবেছিলাম যে নীলের বাবার বার্থডে আমাদের কাছে একটা ভালো সুযোগ ছিল ওনাকে আমাদের ব্যাপারটা বলার, আর সেই জন্যই আমি ওখানে যাই। ওখানে গিয়ে নীলকে অনেকবার কল করি, প্রায় 1 ঘন্টা ওখানে ছিলাম আমি, কিন্তু নীলের কোনো কল আসেনি। আমি ভেবেছিলাম নীল হয়তো সময় পাচ্ছে না আমাকে কল করার। মিথ্যে কথা। তোমার মনে হয়েছিল নীল তোমাকে ঠকাচ্ছে, সেই কারণে তুমি ওকে আর ওর পুরো ফ্যামিলিকে মেরে দিয়েছো। এই আপনারা কি বলছেন বলুন তো? আমি বেকিং করতে ভালোবাসি, তার মানে তো এটা নয় যে খুনটা আমি করেছি। ইন্টারনেটে রেসিপি দেখে তো যে কেউ কেক বানিয়ে ফেলতে পারে। কেক বানানো কি এমন কঠিন কাজ? আর রিতেশের গার্লফ্রেন্ড রেচেল, ও তো বেকিং করে। আপনারা ওকে কি কেন কিছু জিজ্ঞেস করছেন না? সবাইকে জিজ্ঞেস করবো আমরা। ডাকো সবাইকে। ভীষণ ইন্টারেস্টিং কেস এটা। এরকম খুব কম হয় যে এতজনের কাছে একটা লোকের প্রাণ নেওয়ার জন্য সুযোগও আছে আর মোটিভও আছে। আপনারা আবার? আরে স্যার, আমি কেন মারবো ওনাকে? আপনি নীলকে বিয়ে করতে চেয়েছিলেন, ওর ফ্যামিলির লোকেরা রাজি হয়নি। এ তো খুব বড় একটা কারণ খুন করার। আর সুধীর বাবুর ফ্যামিলির জন্য আত্মমর্যাদা, সোশ্যাল স্ট্যাটাস অনেক গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল। এর সবচেয়ে বড় এক্সাম্পল অদিতি দেবী। আর সুধীর বাবু এই নিজের সম্পত্তি আর স্ট্যাটাসের জন্য আপনার জীবন নষ্ট করে দিয়েছেন। তাহলে আপনার থেকে বেশি ঘৃণা আর কে করতে পারে? আমার কাছে পয়সার কোনো মূল্য নেই, আর না কোনো বিষয়ে রিগ্রেট। আফসোস তো তোমার হওয়ার কথা রাচেল। এখানে তো 5,000 টাকার জন্য মানুষ মানুষকে খুন করে, আর তুমি তো বসে বসে 11 কোটি টাকা পেয়েছো। আর আপনি? আপনার হাতে তো সুধীর বাবু তার লাইফের রিমোট কন্ট্রোল দিয়ে দিয়েছিল। আপনি সবই জানতেন ওনার ব্যাপারে। এটাও জানতেন যে উনি ওনার গানটা কোথায় রাখেন। দেখুন, আপনাদের যা ইচ্ছে বলতে পারেন। আমি আপনাকে আগেও বলেছিলাম যে আমি সেদিন ঘরে ভিডিও ব্লগ বানাচ্ছিলাম। চাইলে আমার ফোনও চেক করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ওই দেখি, জানা তো যাবে কিভাবে ভিডিও ব্লগ বানানো যায়। স্যার, এখন আপনি বিশ্বাস করেছেন তো যে সেদিন আমি নিজের ঘরে DIY ভিডিও বানাচ্ছিলাম? DIY তার মানে? ডু ইট ইয়োরসেলফ। স্যার, আমি প্রত্যেকদিন নিজের ইন্টারনেট চ্যানেলে মানুষদের দৈনন্দিন কাজের ইজি পদ্ধতি দেখাই। ডু ইট ইয়োরসেলফ। স্যার, হ্যাঁ, নিউজ পেপারটা দেখুন, ডেটটা ওই একই। হ্যাঁ, সেটাই তো আছে। মানে ভিডিও ওই দিনই শুট করা হয়েছিল? স্যার, হ্যাঁ পুরবি। স্যার আমি মেমোরি কার্ডের ডেট আর টাইম চেক করেছি। এই ভিডিওটা ওই দিনই তৈরি করেছিল, 2টো থেকে 4টের মধ্যে। আচ্ছা, আর স্যার, পরীর মোবাইল লোকেশন ক্রস চেক করেছিলাম আমরা, তাতে দেখলাম ও সেদিন বাড়িতেই ছিল। পুরবি একটা কাজ করো, এই 4 জন লেডিসকে আলাদা ঘরে বসাও। স্যার, হুম, চলো। স্যার, কি ভাবছেন আপনি? সমস্ত প্রমাণ তো ওর পক্ষেই দেখছি। এই কেসটা তো আমি
অন্ধকারে ডুবে যেতে দেখছি। ঠিক একটা কথা তো পরিষ্কার, যখন অন্ধকার হয় তখন কোনো ছায়া পড়ে না, কিন্তু আমার মনে হয় এই পুরো কেসটাই ছায়ারই খেলা। সানডাইল জানো তো? সানডাইল এই জিনিসটা আসলে সূর্যের আলো কোন দিকে যায় সেই অনুযায়ী টাইমটা দেখায়। হ্যাঁ, সানডাইল এমন একটা জিনিস যেটা থেকে আমরা আকাশের সূর্যের পজিশনটা বুঝতে পারি, যেটা থেকে আমরা সময়টা আন্দাজ করতে পারি। এবার দেখো, আমাদের পৃথিবী ঘুরতে থাকে আর সেই জন্য সূর্যের অ্যাঙ্গেলটাও বদলে যায়, যেটার কারণে সানডাইলে ছায়ার পজিশনটা বদলাতে থাকে। এটা তো মাথায় ঢুকে গেছে স্যার, কিন্তু এটার এই কেসটার সাথে কি সম্পর্ক বলুন এর তো? সঙ্গে সম্পর্ক আছে ফেডরিক। পরি, এই পুরো প্রমাণগুলোই আমরা পরীর কাছ থেকে কালেক্ট করেছি। পরি সে এমন একজন কেউ পুরো এভিডেন্স গুলো ম্যানিপুলেট করতে পারে, মেমোরি কার্ডের ডেটটাও চেঞ্জ করতে পারে, পুরো এভিডেন্সেস কন্ট্রোল করতে পারে, কিন্তু সূর্যকে কন্ট্রোল পরি করতে পারে না। ভুলে যেও না যে সূর্য কোনো সময়ই ভুল সময় সে দেয় না। তার মানে ওরই ভিডিওতে ডেট আর টাইম দুটোই চেঞ্জ করে দিয়েছে। হয়তো চেঞ্জ করেছে বা করেনি, কিন্তু এখন আমরা এই ছায়াকে প্রশ্ন করব যে পরি সত্যি বলেছে না মিথ্যে বলেছে। কারেক্ট, এই সেটিংটা একদম সেরকমই হয়েছে যেমন পরীর ভিডিওতে ছিল। আর রোদও সেই রকম আছে সেদিন যেরকম ছিল। শুধু পরীর জায়গায় পুরবি দাঁড়িয়ে আছে। স্যার, আমরা এখানে কি করব? আগামী 6 ঘন্টা পর্যন্ত পুরবীকে এইভাবেই দাঁড়িয়ে থাকতে হবে যেভাবে ভিডিওতে পরী দাঁড়িয়েছিল। আমরা এটাই দেখতে চাই যে যদি পরী সত্যি কথা বলে তাহলে 2 থেকে 4টের মধ্যে পুরবীর মুখে ঠিক সেই জায়গা থেকে রোদ্দুর পড়বে যেমন পরীর মুখে ছিল। আর স্যার, যদি আমার ছায়া পরীর ছায়ার সাথে ম্যাচ না করে তো? তো দেখতে হবে। ক্যামেরা অন করো। চলো, গুড। ওকে পুরবী, রিল্যাক্স। আচ্ছা, কি আছে এই ভিডিওতে? আরে দেখতে দাও ভাই। তো সকাল 11টা থেকে 1টার মধ্যে তুমি ওই ভিডিওটা রেকর্ড করেছিলে। আর তুমি খুব চালাকির সাথে ভিডিও ডেট আর টাইম চেঞ্জ করে দিয়েছো। মেমোরি কার্ডের ডেট আর টাইম বদলে দিয়েছিলে, নিজের মোবাইল ফোনটা বাড়িতে রেখে দিয়েছিলে যাতে আমরা ওখানকার লোকেশন পাই। তুমি কি মনে করেছিলে এসব করার ফলে আমরা বোকা হয়ে যাব? হ্যাঁ, না তুমি আমাদেরকে বোকা বানাতে পারলে, না আকাশে ওঠা সূর্যকে। তোমার ভিডিওতে রোডের ডিরেকশন দেখে স্পষ্টই বোঝা যাচ্ছে ওই ভিডিওটা 11টা থেকে 1টার মধ্যে শুট করা হয়েছে। চেষ্টাটা ভালোই করেছিলেন, কিন্তু রিসার্চ ওয়ার্কটা একটু দরকার ছিল। পরি, তোমার ব্যাপারে আমরা সবকিছু জেনে গেছি। পড়ি, আমাদের হয়তো ম্যাক্সিমাম 4 সপ্তাহ সময় লাগবে তোমার ডিএনএ টেস্ট করে এটা প্রমাণ করতে যে তুমি সুধীর বাবুর মেয়ে, কিন্তু তাতে সত্যিটা বদলে যাবে না। আমি ওনাকে মারতে চাইতাম না, একদমই মারতে চাইতাম না ওনাকে। আমি তো শুধু এইটুকু চাইতাম যে উনি আমাকে স্বীকার করুক। ছোট থেকে এখনো অবধি আমি অনাথ আশ্রমে বড় হয়েছি, তার জন্য একটা ফ্যামিলি চাইতাম আমি। তুমি সুধীর বাবুর ব্যাপারে জানতে পারলে কিভাবে? ওই আমার ছোটবেলার জামা কাপড়ের জন্য। ওই জামা কাপড়ে হসপিটালের কার্ড ছিল, উনি ওটা বের করতে ভুলে গেছিলেন। ওই কার্ডে বাবার নাম্বারও ছিল। তারপর আমি বাবাকে অনেক খুঁজলাম, তখন শেষ পর্যন্ত ওনার কোম্পানির কথা জানতে পারলাম। কিন্তু তুমি ওনার কোম্পানি কেন জয়েন করলে? তুমি চাইলে সুধীরবাবুকে অন্য জায়গাতেও কথাটা বলতে পারতে যে তুমি ওনার মেয়ে। কিন্তু আগে আমি ওনার সাথে দেখা করতে চাইতাম, চিনতে চাইতাম ওনাকে। তারপর আস্তে আস্তে জানতে পারলাম যে উনি খারাপ মানুষ নন, মনের দিক থেকে খুবই বড়।
তখন আমি ভাবলাম যে হয়তো ওই সময় ওনার অবস্থা খুব খারাপ ছিল, তাই অনাথ আশ্রমে দিয়েছিল আমাকে। কিন্তু এখন তো ওনার খুব ভালো অবস্থা, এখন তো উনি আমায় আপন করতে পারতেন। তাহলে ওনার সঙ্গে দেখা হতে না হতেই প্রপার্টিতে ভাগ কেন চাইলে? কারণ আমি জানতে চাইতাম যে ওনার কাছে ইম্পর্টেন্ট কি, টাকা না আমি। তার জন্যই সুধীরবাবু ওনার উইল চেঞ্জ করতে চাইছিলেন। হ্যাঁ, আর এটা শুনে আমি খুব খুশি হয়ে গেছিলাম। কিন্তু সুধীর বাবু তার সিদ্ধান্ত বদলে ফেলেছিলেন, যেটা তুমি সহ্য করতে পারোনি। স্যার, ও সব ওনার ওয়াইফ আর ওনার মেয়ের জন্য হয়েছিল। ওরা এটা সহ্যই করতে পারছিল না যে বাবা আমার নাম উইলে অ্যাড করছিল। অর্থাৎ আরও একবার সুধীরবাবু আপনাকে মেনে নিতে অস্বীকার করলেন। হ্যাঁ, আর এইবারও ঠিক ফ্যামিলির জন্যই। উনি একদম বদলাননি, উনি একদম ঠিক আগের মতোই ছিলেন। সেলফিশ, সুবিধাবাদী, দায়িত্বজ্ঞানহীন। সহজভাবে নিজের ভাগটা পাননি বলে ওনাকে ব্ল্যাকমেল করতে শুরু করে দিলেন। না, আমি যখন ওনাকে প্রথম এনভেলপ পাঠিয়েছিলাম তখন আমার এরকম উদ্দেশ্য ছিল না। আর না আমি এতটাই বোকা যে এনভেলপ নিজের মুখ দিয়ে সিল করব। আমি তো এটাই ভাবতাম যে অ্যাটলিস্ট উনি আমাকে নিজের ফ্যামিলিতে ইনক্লুড করুক, আমার নিজেরও একটা ফ্যামিলি হোক। আর তার জন্যই আমি বাবার জন্মদিনের দিন নেশাযুক্ত ওষুধ দিয়ে বাদামের কেক নিয়ে ওনার বাড়িতে গেছিলাম। Happy birthday to you. আমার অ্যালার্জি আছে। বাবা, তুমি সুধীরবাবুর পুরো ফ্যামিলিকে মারতে চেয়েছিলে না? তোমার লক্ষ্য পূরণ হয়েছে। এবার তোমার সঙ্গে ওনার ফ্যামিলির লাস্ট মেম্বারও শেষ হয়ে যাবে। জেল যাওয়ার আগে আমরা তোমার সঙ্গে কারোর সঙ্গে দেখা করিয়ে দিতে চাই। ইনি অদিতি দেবী, তোমার মা। মা, আপনাকে মিথ্যে বলা হয়েছিল যে আপনার সন্তান মৃত জন্ম নিয়েছিল। মা, ওর এই সুধীর বাবু আর তার ফ্যামিলিকে শেষ করে দিয়েছে। আমরা দুঃখিত, আপনারা দুজন আবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন।
মিনিট দাঁড়াও, কি হয়েছে? দেখতে দাও কি কি হয়েছে। হয়েছে কি হ্যাঁ কি হয়েছে? স্যার ওই যে দেখুন ওদিকে। ওই দেখুন স্যার। তার মানে হলো যে ও হুমকিটা সত্যি, সেটা কোনো ইয়ার্কি নয়। কিন্তু এই এ কে? মনে হয় এ সুইসাইড বম্বার। সিআইডিকে ফোন করো। কিছু পাওয়া যেতে পারে এর থেকে? পাওয়ার মতো কিছু নেই বস বডিতে। বডি ডিকম্পোজ হয়ে গেছে, পচে গেছে। তাহলে তো চেনা খুব মুশকিল। না, চেষ্টা করব। সবার আগে এই হাড়ের ওপর যে মাংসর টুকরো আছে, টিস্যুত আছে, এগুলোকে সরিয়ে হাড়টাকে একদম পরিষ্কার করে দেখি। ঠিক আছে, আইডেন্টিফিকেশনের কোনো চান্স আছে? চেষ্টা করবো দা। আপাতত আমি লাশটাকে ল্যাবে নিয়ে যাচ্ছি। স্যার সবাই খুব শকে আছে। কলেজের প্রিন্সিপাল বলছিল কিছুদিন আগে কলেজে হুমকি এসেছিল। কি? বম্ব থ্রেট স্যার। কেউ স্টাফ রুমের দেওয়ালে লিখে দিয়েছিল যে এই কলেজটা বন্ধ করো, না হলে এখানে ব্লাস্ট হবে। পুরো কলেজটাকে উড়িয়ে দেওয়ার হুমকি, আর এত ছোট একটা ব্লাস্ট। হয়তো ওর হুমকির একটা ছোট ডেমো। কিন্তু এটা কি ধরনের বোম? সাধারণত যেখানে ব্লাস্ট হয় সেখানে লোহার গুঁড়ো পাবে, কাঁচের গুঁড়ো পাবে, পেরেক পাবে, ধারালো সব জিনিস পাবে। তার কারণ হলো যতটা সম্ভব ক্ষতি করা। ফ্রেডি একবার দেখাও তো। না স্যার, সেরকম তো কিছু দেখতে পেলাম না। আচ্ছা প্রিন্সিপাল সাহেব, আপনাদের স্টাফ রুমটা কোথায়? সেকেন্ড ফ্লোর, আসুন। চলো। রবিবাবু, আপনি যে বলেছিলেন যে দেওয়ালে কেউ কালি দিয়ে লিখেছিল, সেটা কোথায়? সেগুলো তো আমি মোবাইলে, এই দেখুন স্যার। তো আপনারা তো তাড়াতাড়ি কি ছিল এই দেওয়ালটা রং করার? সমস্ত স্টাফেরা খুব ঘাবড়ে গিয়েছিল, সবাই চিন্তা করছিল, আর কলেজের পরিবেশ খারাপ হচ্ছিল। তার উপর এক্সামিনের সময় এসে গেছিল, সেই জন্যই আমি মুছে দিয়েছি। কিন্তু এই পেনটা কে করেছে? ওই তো আমাদের রাম আদর্শ, আমাদের কলেজের কন্ট্রাক্টর, ওই করেছে রং। আমি ভাবলাম যে যদি এই লেখাগুলো মুছে দিই, সবাই কাজে মন দিতে পারবে। আপনি যখন এই হুমকির কথা জানলেন তখন পুলিশে গিয়ে কমপ্লেন করেননি কেন? স্যার করেছিলাম, পুলিশ এসেও ছিল, ওনারা অনেক জিজ্ঞাসাবাদ করলেন, তারপর ওনারা বলে দিলেন হয়তো কেউ এটা দুষ্টুমি করেছে, তারপর চলে গেলেন। আপনাদের কলেজের করিডোরে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে না? তো চলুন আমরা গিয়ে দেখি ভিডিও ফুটেজটা, জানা যাবে কে এসেছিল ভেতরে। আমরা ফুটেজ দেখেছি স্যার। কি দেখেছেন? যত লোক বাইরে থেকে ভেতরে এসেছিল আর গিয়েছিল, তারা হয় প্রফেসর বা স্টাফেরা, বাইরের তো কোনো লোকই আসে। কারো যদি হুমকি দেওয়ারই হয় তো সে স্টাফ রুমে কেন লিখতে যাবে? আপনার রুমেও লিখতে পারতো, বা কলেজের যে মেন গেট রয়েছে সেখানেও সে লিখতে পারতো। এখানেই কেন লিখলো? দেখুন রবিবাবু, কেউ না কেউ তো ভেতরে এসেছিল। আরে স্যার, স্যার! অভিজিৎ, অভিজিৎ, কি করছো তুমি?
যেখানে ব্লাস্ট হয়েছিল সেই স্পটটা এই জানালার একদম নিচেই, আর এই জানালাটা স্টাফ রুমের একদম পাশে, আর জানালার ঠিক লাগোয়া হলো এই বেঞ্চ। স্যার, ক্লাসরুমে যদি ঢুকতেই হতো ওই দরজাটা দিয়ে ঢুকতেন। এরকম হার্ট অ্যাটাক করানোর কি প্রয়োজন ছিল? আরে আমি চেক করছিলাম যে আমাদের বোমবার সে কতটা রিস্ক নিয়েছিল স্টাফ রুমে গিয়ে ওই হুমকি দেওয়া পেন্ট লেখার জন্য। তার মানে স্যার, এই যে 65 লেখা বেঞ্চে যে ছেলেটা বসেছিল সেই বোমটা নিচে ফেলেছিল, যা ঠিক ওখানেই পড়েছিল। আর আমরা সবাই কাঁচের টুকরো আর লোহার টুকরো কেন পেলাম না জানো? মানে ওটা হোমমেড বোম ছিল? এক্স্যাক্টলি, এটা হোমমেড বোম ছিল। এই যে বাড়িতে ব্যবহার হয় না ব্লিচিং পাউডার ইত্যাদি, এগুলো দিয়েই বানানো হয়েছিল। সেই কারণেই ওই এভিডেন্স প্যাকেটে ব্লিচিং পাউডারের গন্ধ আসছিল। স্যার, এই ব্লিচিং পাউডার ওর ওই বেঞ্চেও লেগে রয়েছে। স্যার, তাহলে ওই বডিটা কার ছিল? আলুকে কঙ্কালটা ফরেন্সিক ল্যাবে নিয়ে গেছে, জানা যাবে সেটা কার। আচ্ছা রবিবাবু, স্টুডেন্টরা কোথায়? স্যার, সবাইকে বাড়ি পাঠিয়ে দিয়েছি। আর এই স্টুডেন্টটা কোথায়? টেবিল নাম্বার 65 এ যে বসেছিল। স্যার, নাম্বার 65 তো আরিয়ানের। স্যার, ও 1 নম্বরের দুষ্টু ছেলে। কলেজে সব প্রফেসরদের জ্বালিয়ে খেয়েছে, 1 নম্বর দুষ্টু। আরিয়ান, চলো এবার আমরাও ওকে একটু বিরক্ত করি। আই এম সরি স্যার, আই এম সরি। চুপ! এই জন্য কলেজে জয়েন করেছো? কলেজটাকে বোম দিয়ে উড়ানোর জন্য? কেন করেছো এটা? স্যার, এক্সাম আসছিল আর আমি একদম তৈরি ছিলাম না, তো ওই দিন আমি স্টাফ রুমের ভেতরে যাই আর কলেজটাকে বোম দিয়ে ওড়ানোর হুমকি দিয়েছিলি? আমি ভেবেছিলাম যে এতে কলেজ ম্যানেজমেন্ট ভয় পেয়ে যাবে আর এক্সামকে পোস্টপোন করে দেবে, যাতে আমি আরেকটু সময় পেয়ে যাই তৈরি হতে। আচ্ছা, এইসব বোম টোম বানানো তুমি কোথা থেকে শিখেছো? স্যার, ইন্টারনেট থেকে শিখেছি, ওখানেই সব ইনফরমেশন পাওয়া যায়। স্যার, ওখান থেকে যে কেউ বোম বানানো শিখতে পারে। আমিও তাই করেছিলাম। আর এক্সামের দিন ক্লাসরুমে আমি এক্সাম শুরু হওয়ার আগে যদি এই বুদ্ধিটা পড়াশোনায় কাজে লাগাতে, তাহলে অনেক বড় কাজ করতে পারতে। স্যার, আমি এইসব এক্সামটা বন্ধ করতে করেছিলাম। স্যার, আমি কাউকে মারতে চাইনি। কিন্তু মেরেছো তো ঠিকই না? না বস, আরিয়ানের কারণে কারোর প্রাণ যায়নি। এটা কি বলছো তুমি সালুকে? বোম ব্লাস্ট করেছে ও কলেজে? হ্যাঁ বস, বম ব্লাস্ট করেছে। আর ওই বম ব্লাস্টের কারণে একটা মার্ডার কেস আমাদের সামনে এসে হাজির হয়েছে। এটা কি বলছো তুমি সালুকে? বোম ব্লাস্ট করেছে ও কলেজে? হ্যাঁ বস, বম ব্লাস্ট করেছে। আর ওই বম ব্লাস্টের কারণে একটা মার্ডার কেস আমাদের সামনে এসে হাজির হয়েছে। বস, যেখানে আমরা ওই ব্লাস্ট সাইটের পাশে কঙ্কাল পেয়েছিলাম, ওই কঙ্কালটা আসলে 22 থেকে 24 বছর বয়সের একটা ছেলের লাশ, যার মৃত্যু আজ থেকে 2 বছর আগে হয়েছিল। কি 2 বছর আগে? এটা তো ভালোই হয়েছে।
এর বমের কারণে ওখানে ব্লাস্ট হয়েছে আর লাশ বেরিয়ে এসেছে, নাহলে তো জানতেই পারতাম না একটা লাশ ওখানে পোঁতা রয়েছে। আর মৃত্যু হয়েছে কি করে? এটা বলা খুব কঠিন ব্যাপার বস, কোনো এভিডেন্স নেই, শুধু হাড়, আর ওই হাড়ের ওপর না কোনো বুলেটের চিহ্ন আছে না কোনো ছুরির চিহ্ন আছে, কিচ্ছু নেই। কিন্তু আপনার গাট ফিলিং কি বলছে? অভিজিৎ, এই ধরনের কেসে গার্ড ফিলিং কোনো কাজ করে না। যা কিছু হতে পারে বস, হতে পারে কেউ ওর গলা টিপে দিয়েছে, কেউ ওকে বিষ দিয়ে মেরেছে, অথবা এটাও হতে পারে যে কেউ ওকে জীবন্ত জমির মধ্যে পুঁতে দিয়েছে। কিন্তু বস, এত কিছু সত্ত্বেও একটা সাফল্য পাওয়া গেছে। কি? এই দেখো, এইটা। এই সেই ছেলেটা? হ্যাঁ স্যার, এই কলেজে প্রিন্সিপাল হবার আগে আমি কেমিস্ট্রির টিচার ছিলাম। সব ছাত্রছাত্রীদেরই আমি পোক করতাম যাতে কেমিস্ট্রিতে তাদের রুচি আসে, কিন্তু একে কখনো আমায় পোক করতে হয়নি, কারণ প্রথম থেকেই এর কেমিস্ট্রির প্রতি নজর ছিল। খুব ব্রিলিয়েন্ট ছিল স্যার। আর্থ ন্যাশনাল কেমিস্ট্রি অলিম্পিয়াড অ্যাওয়ার্ড 2015, 2 বছর আগে। আগে হ্যাঁ, আমরা এই অ্যাওয়ার্ড পেয়েছিলাম। আর শালুকের কথা অনুযায়ী ওর মৃত্যু 2 বছর আগে হয়েছিল। আপনাকে কেউ কিছু বলেনি যে ও চলে গেছে, ও নিখোঁজ হয়ে গেছে? পুলিশের রিপোর্ট তো নিশ্চয়ই করেছে। না স্যার, আমাকে কেউ কিন্তু বলেনি। কে যেন বলেছিল এর আর ওর বাবার মধ্যে কোনো বনিবনা ছিল না, তাই বাড়ি ছেড়ে চলে আসে। তবে খুবই ব্রিলিয়েন্ট ছেলে ছিল স্যার, পড়ায় খুবই মনোযোগ ছিল। আরে আমাদের কলেজের কেমিস্ট্রি ল্যাবে অ্যাসিস্ট্যান্টের কাজও করত, আর তাতে যা টাকা পেত সেগুলো খরচ করতো না, সবই সঞ্চয় করত। কোনো বিশেষ জিনিসের জন্য ও টাকা জমাতো? ও বলতো যে আমি কোনো এনজিওর সাথে মিলে দুস্থ মানুষদের সাহায্য করব। হ্যালো স্যার, মাইসেলফ প্রণব, কলেজের চেয়ারম্যান আর লোকাল কর্পোরেটর। ইন্সপেক্টর, আমি এসব কি শুনছি যে এই যে ব্লাস্ট হয়েছে সেটা সুইসাইড বম্বারের কাজ? না, কোনো সুইসাইড বোম অ্যাটাক হয়নি, বরং একটা খুন হয়েছে। খুন? আগে হ্যাঁ, আর সেই খুনটা 2 বছর আগে হয়েছিল। আপনারই এক স্টুডেন্ট ছিল আর্থ, ওকেই খুন করা হয়েছিল। গড। ইন্সপেক্টর প্লিজ, আমাদের স্টুডেন্টের ওপর এর একটা খারাপ প্রভাব পড়ছে, আর আমি কলেজটা খুব তাড়াতাড়ি আবার খুলতে চাই। সো প্লিজ আই রিকোয়েস্ট ইউ, এই কেসটা যত তাড়াতাড়ি সম্ভব সলভ করুন। আমরাও এটাই চাই। থ্যাংক ইউ। অ্যান্ড ইয়েস, আপনাদের কোনো রকমের কোনো সাহায্যের প্রয়োজন হলে একটুও দ্বিধাবোধ করবেন না, আমি যা করতে পারি করব। আপাতত শুধু ওর বাড়ির ঠিকানাটা দিলেই হবে। স্যার, আমার মনে হয়েছিল ও আমার উপর রেগে আছে, আমার উপরে অভিমান করেছে। হয়তো ওর রাগ কমে গেলে নিজের থেকেই বাড়ি ফিরে আসবে, কিন্তু কি করে জানো যে ও? কিন্তু আমরা শুনেছি যে আপনাদের মধ্যে সবসময় নাকি কোনো না কোনো ঝামেলা হতো। হ্যাঁ স্যার, এখন রিয়েলাইজ করতে পারছি যে বেশিরভাগ ভুল আমিই করেছিলাম। আমি নিজেকে একজন ভালো বাবা করে তুলতে পারিনি। ও ঘর ছেড়ে কবে গেছিল আপনার মনে আছে? 12ই আগস্ট 2015। বলেছিল কলেজ যাচ্ছে, তারপর আর ফিরে এলো না। আপনি আপনার ছেলের বন্ধু বান্ধবদের জিজ্ঞাসাবাদ করেননি? হ্যাঁ স্যার, করেছিলাম, কিন্তু ওরা কিছু বলতে পারলো না। পুলিশে নিশ্চয়ই কমপ্লেন লিখিয়েছিলেন? প্রত্যেকটা স্টেটের খবরের কাগজে ওর হারিয়ে যাওয়ার খবর ছাপিয়েছিলাম, কিন্তু তাতেও কিছু হয়নি। আমরা ওর রুমটা কি একবার দেখতে পারি? স্যার, ও চলে যাওয়ার পর থেকে ঘরটা বন্ধই রেখে দিয়েছিলাম। যদি আপনারা মনে করেন যে এখান থেকে কিছু নিলে ওর খুনিকে ধরা সম্ভব হবে, তাহলে প্লিজ প্লিজ আপনারা নিতে পারেন। এসব কেমিস্ট্রির বই, আমরা তো কিছু বুঝতেই পারবো না এর। ডক্টর সালুকে স্যারকে পাঠিয়ে দিই, যদি উনি কিছু বলতে পারেন। আচ্ছা, এই যে ফটোগ্রাফটা আছে এইখানে,
কলেজের প্রিন্সিপাল স্যারের সঙ্গে যে 4 জন আছে এইখানে, এদের সবাইকে চেনেন আপনি? হ্যাঁ, এরা ওর ছোটবেলাকার বন্ধু। তুষার, লোকেশ, বীর, খুশি, ওরা সব কলেজে একসাথেই পড়তো আর খুব ভালো বন্ধু ছিল। আচ্ছা, এদের সঙ্গে একবার দেখা করি। এদের অ্যাড্রেস দিন তো আমায়। আগস্ট 2015 কিছুদিন আগে। হ্যাঁ আমি জানি 2 বছর আগের কথা আমি বলছি। তোমরা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো, দেখো কিছু মনে পড়ে কিনা, কি হয়েছিল। স্যার এক্স্যাক্ট কিছু তো আমার মনে নেই, কিন্তু 6 অগস্টের দিনটা আমার মনে আছে, কারণ ওই দিন আমার বার্থডে ছিল। আচ্ছা, আর ওই দিন আমি আর্থকে দেখেছিলাম। ও গেটওয়েকে কিছু পয়সা দিয়েছিল আর কিছু কিনেছিল ওর থেকে। গেটওয়ে? আমাদের কলেজে একে স্টোন ব্রিজের ওয়াচম্যান স্টুডেন্টদের খুব ফেভারিট ছিল। ওর সামনের দুটো দাঁতের মাঝখানে খুব বড় একটা ফাঁক ছিল। এই জন্যই আমরা ওকে গেটওয়ে অফ স্টোন ব্রিজ বলে ডাকতাম। এমনিতে ওর আসল নাম কি ছিল? জানি না স্যার, আমরা কোনোদিন কোনোরকম ভাবে ওকে জিজ্ঞেস করিনি ওর নাম কি ছিল। হ্যাঁ স্যার, আমরা ওকে শুধু গেটওয়ে বলেই ডাকতাম। আর কিছু মনে আছে? হ্যাঁ স্যার, 6 অগস্টের কদিন বাদে আমি আর্থকে গেটওয়ের সঙ্গে ঝগড়া করতে দেখেছিলাম। কিছু আর্গুমেন্ট চলছিল ওদের মধ্যে। ঠিক আছে তোমরা যেতে পারো, যদি দরকার পড়ে তোমাদের আবার ডাকবো। কি মনে হচ্ছে? গার্ডকে আমাদের ধরতে হবে, ও নিশ্চয়ই কিছু বলতে পারবে। আর স্যার এই ছেলেটা ওয়াচম্যানের থেকে কি কিনছিল? এক্সকিউজ মি স্যার, হ্যাঁ আমি আপনাদের কিছু বলতে চাই। কি? হয়তো আপনাদের এটা শুনে একটু আশ্চর্য লাগবে, কিন্তু আমি আগে থেকেই জানতাম যে আর্থ মারা গেছে। কি? ও মারা গেছে এটা তোমার কেন মনে হয়েছিল? দ্যাট আই ডোন্ট নো, এটা একটা গাট ফিলিং। আমি আগে থেকেই জানতাম যে ব্যাস আর্থ আর বেঁচে নেই। আর কি কারণ আপনার এই গাট ফিলিং এর? কারণ আছে স্যার, এই দেখুন ফেসবুকে আর্থের প্রোফাইল, এই সমস্ত পিকচার্স আর পোস্টস। কিন্তু 12 অগস্টের পর ও যেটা পোস্ট করেছিল তাতে আমি কমেন্টস করেছিলাম, কিন্তু ও কোনো রিপ্লাই করেনি। রিপ্লাই দেয়নি মানে আপনি ধরে নিলেন যে ও মারা গেছে? আই নো ইটস উইয়ার্ড, কিন্তু আর্থ আমার সমস্ত কমেন্টে রিপ্লাই করতো, এমনকি ঘুমানোর আগেও গুড নাইট মেসেজ পাঠাতো। কিন্তু 12 অগস্টে আমি সেই মেসেজও পাইনি। নো অফেন্স, তোমায় একটা পার্সোনাল প্রশ্ন করব। তোমার আর ওর মধ্যে কি কোনো রিলেশনশিপ ছিল? না, এরকম তো কিছু ছিল না, কিন্তু আমাদের রিলেশনশিপ বন্ধুত্বের থেকে অনেক বেশি ছিল। তার মানে আপনার মনে হচ্ছিল যে 12ই আগস্টের পরে ওর প্রোফাইলে ওর সমস্ত ছবিগুলো অন্য কেউ দিচ্ছিল? হতে পারে। না না, এটা কিভাবে হয়? আমরা তো মোবাইল কোম্পানির সঙ্গে ক্রস চেকও করিয়েছি। ও কটা ছবি তুলেছে, কোথা থেকে তুলেছে, আর কিভাবে তুলেছে, কখন পাঠিয়েছে, সব ক্রস চেক করেছি আমরা। সব তো ঠিকই ছিল। এক্স্যাক্টলি, মোবাইল কিছুক্ষণের জন্য অন হতো, কিন্তু লোকেশন সেটাই ছিল যেখান থেকে ও ছবি পোস্ট করতো। আমি জানি যে আপনারা কি ভাবছেন, যে আমি এসব পাগলের মতো কি উল্টোপাল্টা বলছি, কিন্তু আমার মন জানে আর্থ কোথাও যায়নি। ইনফ্যাক্ট ও কলেজ থেকে বাইরেও যায়নি। স্যার, হ্যাঁ স্যার এটা দেখুন, খুশি ঠিক বলছিল, আর্থ কোথাও যায়নি। এটা কি করে সম্ভব? স্যার আমি সব ছবির রিভার্স ইমেজ চেক করেছি। রিভার্স ইমেজ মানে যা থেকে তার ডিটেলসটা পাওয়া যায়? হ্যাঁ স্যার, যদি ধরুন কোনো ছবি আমরা ইন্টারনেটে আপলোড করি, তাহলে সেই ছবির সব ডিটেলস আমরা পেয়ে যাব। কটার সময় তোলা হয়েছিল, কোথায় তোলা হয়েছিল, সব। আর যদি ওই ছবি কেউ কোনো এডিট করতে চায় বা ট্যাম্পারিং করতে চায়, তাহলে আমরা অরিজিনাল ফটোটাও কি আছে সেটা বুঝে যাব। আর স্যার আর্ট 12ই আগস্টের পর থেকে যতগুলো ছবি আপলোড করেছিল, আমি সেগুলোর রিভার্স ইমেজ চেক করেছি। এই দেখুন স্যার কি পেয়েছি। ছবি তো একই, সেম লোকেশন, সেম টাইম, শুধু ওর জায়গায় অন্য কেউ দাঁড়িয়ে আছে।
কেউ এডিট করে এটাকে এর জায়গায় আর্টের চেহারা লাগিয়ে দিয়েছে। এক্স্যাক্টলি। তার মানে ছেলেটা ওই সব জায়গায় যায়নি, বরং এ তো কলেজ থেকেই বাইরে যায়নি। ওই বেচারা তো 12 আগস্ট 2015 মারা গিয়েছে। কিন্তু ওকে কে খুন করতে পারে? সেটা তো গেটওয়ে ওয়াচম্যানই বলতে পারবে। খোঁজ নিতে হবে কোথায় আছে। স্যার, প্রিন্সিপালের সঙ্গে কথা হলো। গেটওয়ের আসল নাম শৈলেশ স্যার। আচ্ছা, স্যার 11ই আগস্ট 2015 আর্থ শৈলেশের বিরুদ্ধে কলেজের বোর্ডে একটা চিঠি লিখেছিল যে ও ড্রাগস বেচে, এই সুগার হাই ড্রাগস। আর 12ই আগস্ট ওকে চাকরি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। ওটা হোক বা না হোক, নিশ্চয়ই শৈলেশের হাত আছে ওর খুনের ব্যাপারে। কলেজের লোকেরা ওর নামে কমপ্লেন করেনি পুলিশে? না স্যার, প্রিন্সিপালের নাকি দয়া হয়েছিল। শৈলেশ খুব গরিব মানুষ, একা ইনকাম করতো, তাই ওকে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, বাড়ির লোকেরা কি বলছে শৈলেশের? শৈলেশের বাড়ির লোক এখান থেকে 600 কিলোমিটার দূরে একটা গ্রামে থাকে। শৈলেশের সাথে তো ওদের 2 বছর কোনো যোগাযোগই নেই। ওরা তো নিজেরাই ওকে খুঁজছে। কিন্তু ওর বাড়ির লোক জানতে পেরে গেছিল যে শৈলেশ ড্রাগ বিক্রি করে। তো ওরা এটা ভেবে নিয়েছে ওকে হয়তো পুলিশে ধরে নিয়েছে আর জেলে পড়ে রয়েছে। এ কিরকম ফ্যামিলি? খোঁজার একবার চেষ্টাও করেনি? এই শৈলেশ 2 বছর ধরে নিখোঁজ, একবারও বাড়ির লোককেও ফোনও করেনি। চাকরি থেকে তাড়িয়ে দিয়েছিল আর 2 বছর ধরে বাড়ি যায়নি, তাহলে গেল কোথায়? দয়া, আমি জানি শৈলেশ কোথায় আছে। স্যার, স্যার, স্যার পেয়ে গেছি। এই দেখুন। স্যার, এই লাশটা তো পুরোপুরি কঙ্কাল হয়ে গিয়েছে। একে চিনতে পারবো কিভাবে? ডক্টর সালুখে আছে তো? এই লাশটাকে চেনার জন্য ডক্টর সালুখের কোনো প্রয়োজন নেই। এই কঙ্কাল নিজেই তার পরিচয় বলে দিচ্ছে। এই দেখো, এর দাঁতের মাঝখানে গ্যাপ আছে। কলেজের ওয়াচম্যান শৈলেশ কুমার। স্যার, আশ্চর্য ব্যাপার, পার্কিং লটে দুটো লাশ পাওয়া গেল আর কেউ এটার ব্যাপারে কিছু জানেই না। ইউ আর রাইট। কারোর তো এটা জানা উচিত ছিল। তার তো অবশ্যই জানা উচিত যে পার্কিং লটের ফ্লোর বানিয়েছে। কলেজের কম্পাউন্ডের মধ্যে দুটো লাশের কঙ্কাল পাওয়া গেছে, আর আপনারা কিছু জানেনই না? কি না স্যার? আচ্ছা, যে পার্কিং লটের যে কাজ হয়েছে এখানে, মানে এই মেঝে বা এই সব কিছু, এগুলো কবে হয়েছিল কিছু বলতে পারবেন? এগুলো তো 7ই আগস্ট 2015। মানে 2 বছর আগে, যে সময় আর্থ মারা গিয়েছিল, মানে তার আশেপাশেই। মানে যেই এই কংক্রিটের কাজটা বা মাটি ভরার কাজটা করেছে, ও জানতো যে ও 2 লাশের ওপর মাটি ফেলছে। হ্যাঁ, এই সমস্ত কাজ এখানে কে করেছিল? রাম আদর্শ, আমাদের কলেজের কন্ট্রাক্টর। এসব কাজ ওই করে থাকে। ওই কন্ট্রাক্টর যে অফিসের পেন্টিং করেছিল? আগে হ্যাঁ, এই পার্কিং লট আর মাটি ঢালার কাজ ওই করেছে স্যার। এই রাম আদর্শ থাকে কোথায়? লোকটা তো দেখছি বাড়িটা বেশ ভালোই হাঁকিয়েছে। একজন কন্ট্রাক্টরের এত বড় বাড়ি।
আচ্ছা দাদা, এটা কি করে হলো? কি আর বলবো বাবা, আমার তো আর জীবনের প্রতি মায়া দয়াই নেই। দেখো না, কালকেই কত হাসি ঠাট্টা করছিল মাদার, আর কালকেই হঠাৎ একটা অ্যাক্সিডেন্টে প্রাণ চলে গেল। অ্যাক্সিডেন্ট? অ্যাক্সিডেন্ট? আগে আর্থ আর শৈলেশ করেছিল, এখন এই রাম আদর্শ। একমাত্র এই ছিল যে এই কেসের শেষ সাক্ষী। এটা কারো প্ল্যান মনে হচ্ছে বস। আর এটা তো কোনো কাকতালীয় হতে পারে না। মনে হচ্ছে কেউ জেনে গেছে যে আমরা এই কেসটাকে ইনভেস্টিগেট করছি, নিজের জীবন বাঁচানোর জন্য রাম আদর্শকে মেরে দিল। আমার তো মনে হয় এই কলেজেরই কেউ হবে। সে কে এটা জানতে কলেজের হিস্ট্রি ঘাঁটতেই হবে। স্যার, স্টোনব্রিজ কলেজের ফিনান্সিয়াল হিস্ট্রি একদম ক্লিন। টাকা বা ডোনেশনের ক্ষেত্রে কোনো ঘাপলা নেই। স্যার এই আর্টিকেলটা পেয়েছি। 3 আগস্ট 2015-তে AK স্টোনব্রিজ কলেজের কেমিস্ট্রি ল্যাবে স্টুডেন্টদের ওপর একটা আজব সাইড এফেক্ট হয়েছিল। সবাই অজ্ঞান হয়ে গিয়েছিল। মনে হয় কোনো কেমিক্যাল রিয়াকশন ছিল। এটা কি ধরনের কেমিক্যাল? স্যার ওটা তো অথরিটিসও জানতে পারেনি। সবাই এটাই মেনে নিয়েছিল যে কোনো একটা স্টুডেন্ট হয়তো দুটো কেমিক্যালকে একসাথে মিলিয়ে ফেলেছিল। কেমিক্যাল রিঅ্যাকশনের এত স্ট্রং এফেক্ট যে সেটা পুরো ল্যাবে ছড়িয়ে পড়ে। হতে পারে অভিজিৎ, কিছু কিছু কেমিক্যালের খুব স্ট্রং রিয়াকশন হয়, যেমন হচ্ছে নেনথানাইট। বস, আমি ওর কেমিক্যাল জার্নাল দেখেছি, ওখানে একটা অদ্ভুত জিনিস দেখেছিলাম। 10 আগস্ট 2015-তে ওর কেমিক্যাল জার্নালে একটা বিশেষ কথা লিখেছিল। কি? আর্থ কেমিক্যাল ল্যাবে সুগার হাই ড্রাগের টেস্টিং করে ওর কেমিক্যাল ফর্মুলা বের করে লিখেছিল সুগার হাই, যাকে কেমিক্যাল ভাষাতে নেনথানাইনও বলে। এটা একটা বিশেষ ধরনের ড্রাগ যেটা একটা অদ্ভুত নেশা সৃষ্টি করে। কিন্তু এই আর্থ সুগার হাইয়ের টেস্টিং করছিল কেন? 1 মিনিট, এগুলো আমরা নোট করি। 3 আগস্ট 2015 স্টোনব্রিজ কলেজের স্টুডেন্টরা অজ্ঞান হয়ে গিয়েছিল। 6 আগস্ট 6 তারিখ খুশি আর্থকে শৈলেশের সঙ্গে সুগার হাই ড্রাগ কিনতে দেখে ফেলেছে। 7 আগস্ট কলেজের পার্কিং লট তৈরি হয়, কনস্ট্রাকশন শুরু হয়। 10 আগস্ট আর্থ সুগার হাই কেমিস্ট্রি ল্যাবরেটরিতে টেস্ট করে। 11 আগস্ট আর্থ কলেজ বোর্ডকে জানিয়েছিল শৈলেশ কলেজে ড্রাগস বিক্রি করে। 12 আগস্ট 2015 শৈলেশকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। আর ওই দিনেই, মানে 12 আগস্টের দিনেই আর্থকে খুন করা হয়। হয়ে গেছে? কি বুঝতে পারলে? স্যার, এতে পুরো গল্পটাই বোঝা যাচ্ছে। এমন কেউ ছিল যে কেমিস্ট্রি ল্যাবেই সুগার হাই ড্রাগস বানাতো। তোমার এরকম কেন মনে হচ্ছে? তালুকে আন্দাজে বলছি না, কনফার্ম। কলেজের মধ্যে কেউ তো একজন ছিল যে সুগার হাই ড্রাগস বানাতো। আর সেটাও রাতে, যখন কেউ থাকতো না। আর তার সঙ্গতে ছিল কলেজের ওয়াচম্যান শৈলেশ। আর সেই ড্রাগসই শৈলেশ কলেজের স্টুডেন্টদের বেচতো। সেই কারণে 3 তারিখে স্টুডেন্টস ল্যাবে অজ্ঞান হয়ে গেছিল স্যার। তার আগের রাতে ড্রাগস বানানোর পরে ওরা ওই জিনিসপত্রগুলো ঠিকমতো পরিষ্কার করেনি, সেই কারণেই হয়তো একটা স্ট্রং কেমিক্যাল রিয়াকশন হয়েছিল। এবারে বুঝতে পেরেছো? সেটা তো বুঝলাম, কিন্তু ভাই আমাকে একটা কথা বলো, আর্থের সন্দেহ কেন হয়েছিল? কারণ স্যার ও ল্যাবে অ্যাসিস্ট্যান্টের কাজ করত। ও হয়তো দেখেছে স্টোর রুম থেকে কেমিক্যাল আর জিনিসপত্র সরে যাচ্ছে, তখন ওর সন্দেহ হয়। আর যখন এই কেমিক্যাল রিয়াকশনটা হলো, আর তখন ওর বিশ্বাস হয়ে গেল কেউ ল্যাবের ব্যবহার করছে ড্রাগ বানানোর জন্য। তারপর 10 তারিখে আর্থ ল্যাবে সুগার হাইয়ের টেস্ট করেছিল, এইটা জানার জন্য যে ওগুলো সত্যি সত্যি ড্রাগস কিনা। তারপর টেস্টের পরে টেস্টের সমস্ত ডিটেল ও একটা রিপোর্টে লিখে নিল। যখন ওর জানতে পারলো যে এই সুগার হাই একটা ড্রাগস, তখন ও কলেজ বোর্ডকে একটা চিঠি লিখেছিল। যখন এই কথা ওই ড্রাগ বানানোর লোকেরা জানতে পারলো, তখন ওরা ভয় পেয়ে গেছিল কে এই আর্থ ওদের কাছে পৌঁছে যাবে, সেই কারণে আর্থকে মেরে দিয়েছিল। তারপরে স্যার শৈলেশকে মারে,
যাতে ওর কোনো উইটনেসই না বেঁচে থাকে। কিন্তু স্যার এরকমটা কে করতে পারে? যে কেউ হতে পারে, যার কেমিস্ট্রির ওপর খুব ভালো দখল আছে আর যে সবসময় ল্যাবে যাতায়াত করতো। স্যার ওই কলেজের প্রিন্সিপাল, উনি তো শৈলেশকেও পুলিশের কাছে দেননি। কেমিস্ট্রির নলেজ তো লোকেশ, তুষার আর বীরেরও রয়েছে। হায়ার স্টাডির জন্য ওরা বড় বড় ইনস্টিটিউটেও গিয়েছিল, তাও সেটা স্টুডেন্ট লোন বা স্কলারশিপ ছাড়া। এত টাকা পেলো কোথা থেকে ওরা? স্যার হতে পারে তার মা বাবা দিয়েছে, বা এমনও হতে পারে কোনো বেআইনি কাজ করেছে টাকার জন্য। যে কেউ হতে পারে, এদের মধ্যে কেউ বা বাইরের কেউ, কাউকে ভরসা করা যায় না। একটা কথা, এই আপনাদের এই খুশির ওপর ভরসা আছে স্যার? কেন দা? মানে যদি এই খুশি ভরসা করার মতন হয় তাহলে আমার কাছে একটা প্ল্যান আছে। কিরকম প্ল্যান? আর্থ, শৈলেশ আর রাম আদর্শ তিনজনেই মারা গেছে, আর তোমার ষড়যন্ত্র আমি সব জানি। আর যদি তুমি চাও যে এটা গোপন থাকুক, তাহলে আজকে কলেজের পার্কিং লটে 1 কোটি টাকা নিয়ে চলে এসো। এই মেল পড়ে খুনি খুব ঘাবড়ে যাবে, এটা মনে করে যে কেউ তো আছে যে ওর আসল ব্যাপারটা জানে। স্যার আই এম শিওর আজ রাতে ও নিশ্চয়ই আসবে। আর উইটনেসকে মারার চেষ্টাও করবে। তাই তো আমি বলছি স্যার, এসব কিছুর জন্য খুশির জীবনের রিস্ক নেওয়া কি ঠিক হবে? যদি অচেনা কাউকে দেখে খুনি ওখানে না আসে। আর আমাদের এমন কাউকে চাই যে ওই কলেজেই পড়ে। আর যাকে দেখে ওর মনে হয় যে হ্যাঁ, এ হয়তো ওর আসল ব্যাপারটা জানে। খুশি, তুমি একদম ভয় পাবে না, আমাদের টিম ওখানে থাকবে। ওকে, কিচ্ছু হবে না তোমার। এটা জিপিএস মাইক্রোচিপ, তুমি এটা তোমার কাছে রাখবে, আমরা তোমাকে ট্র্যাক করতে থাকবো। আপনারা কাউকে দেখতে পেলেন কি? না, এখনো পর্যন্ত না। ঘাবড়িও না, তুমি শুধু অ্যালার্ট থেকো ব্যাস। তুমি একদম ভয় পাবে না, আমরা তোমার আশেপাশেই আছি, বুঝেছো? ওকে ওকে স্যার। স্যার খুনি মেল পড়েও আসেনি? আরে পঙ্কজ, হতে পারে সে মেলটা দেখেইনি। বা এটা হতে পারে যাদের আমরা মেল করেছিলাম এদের মধ্যে কেউ খুনি নয়। খুশি, তুমি অনেকটা টায়ার্ড হয়ে গেছো, যাও তুমি ঘরে গিয়ে রেস্ট নাও। অ্যান্ড থ্যাঙ্কস ফর এভরিথিং। যদি কোনো জিনিসের প্রয়োজন হয় আমাদের ফোন করো, ওকে? ভাই এরকম হতেই পারে না যে ওরা মেল পাওয়ার পরে ওখানে চেক করতে আসবে না। রবি, লোকেশনটা ভালো করে চেক করো, যেখানে খুশি ছিল তার আশপাশে আর কে কে ছিল। এই রাম আদর্শের ডিটেলসও চেক করতে হবে, এত বড় লোক কি করে হলো। খুনিকে ব্ল্যাকমেল করছে হয়তো। ব্ল্যাকমেল যদি করেই থাকে তো ওর টাকা কোথা থেকে আসতো? ফ্রেডি, ওর অ্যাকাউন্টটা ভালো করে চেক করো, দেখো ওর কাছে টাকা কোথা থেকে আসতো। স্যার পেয়ে গেছি, কাল রাতে তুষার, লোকেশ আর বীরের লোকেশন কলেজের আশেপাশেই ছিল। মানে এরা তিনজন মিলে ড্রাগস বানাচ্ছিল? এদের সবার ডিটেলসটা বের করো পঙ্কজ। কিন্তু স্যার এরা যদি ওখানেই থেকে থাকে তাহলে পার্কিং লটে এলো না কেন? দেখতে এসেছিল হয়তো যে ওদের ব্ল্যাকমেল কে করছে। আর ওরা হয়তো
খুশিকে দেখে ফেলেছে। ওকে কেউ মেরে ফেলতে পারে। ফোন করো ওকে। সুইচ অফ আসছে। সুইচড অফ? স্যার এই তো 2 মিনিট আগেও ফ্রেন্ডসবুকে একটা স্ট্যাটাস আপডেট করলো, নিড আ ব্রেক, গোয়িং অন হলিডে। তাহলে ফোনটা সুইচ অফ হলো কি করে? আচ্ছা, খুশির কিছু ওই চিপ যেটা আমরা দিয়েছিলাম সেটা হয়তো ওর কাছেই আছে। ও লোকেশন ট্র্যাক করে ও কোথায় আছে। স্যার, এই রাম আদর্শর রাম কাহিনী আমার মাথায় ঢুকে গেছে। 2রা আগস্ট 2015-র পরে ও একটার পর একটা বড় বড় গভর্নমেন্ট প্রজেক্ট পেতে থাকে এবং তার ফলেই ও আজকে এত বড় লোক। আর এই সমস্ত প্রজেক্ট দিয়েছিল একটাই লোক, প্রণব, কলেজের চেয়ারম্যান। স্যার, একটা শকিং নিউজ আছে। প্রণব তুষারের আঙ্কেল। মাই গড, এর মানে হলো তুষার আর তার বন্ধুরা এই কলেজে ট্রাক বানাচ্ছে আর প্রণব ওদের প্রশ্রয় দিচ্ছে। আর এখন ওরা খুশিকে মারতে চাইছে। স্যার, স্যার খুশির লোকেশন খুঁজে পেয়েছি। খুশি এখন কোথায় আছে? স্যার কোনো একটা আন্ডার কনস্ট্রাকশন সাইটে গিয়ে আটকে গেছে। একদম টাটকা সিমেন্ট। খুশি? 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 স্যার, স্যার এ বেঁচে আছে। খুশি? ওরা হয়তো বেশি দূর যেতে পারেনি। ওদের ফটো সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও, ধরা পড়ে যাবে। 3টেকে তো পরে দেখবো, আগে ওই লোকটার ঘাড় ধরি যার হাত এদের মাথার উপরে আছে। প্রণব। ঠিক আছে। আপনারা? আগে হ্যাঁ, ওই দিন তো আপনিই বলেছিলেন যদি কোনোদিন কোনো প্রবলেম হয় আপনার কাছে চলে আসতে। হ্যাঁ, অফকোর্স আই রিমেম্বার। প্লিজ আমাকে বলুন আপনাদের কিভাবে সাহায্য করতে পারি। না ঠিক আছে, আমরা এখানে কিছু জিজ্ঞাসা করতে আসিনি, একটা ব্যাড নিউজ দিতে এসেছি। ব্যাড নিউজ? আগে হ্যাঁ, ওই মেয়েটা আছে না খুশি, ও বেঁচে গেছে। খুশি? কে খুশি? চিনি না আমি। কি বলছেন আপনি? আপনি এত নার্ভাস হচ্ছেন কেন? আপনার শরীর ঠিক আছে তো? কিছু ওষুধ টষুধ খাবেন নাকি? নাকি আপনার স্মৃতিশক্তি ঠিক করার জন্য আপনাকে কোন ওষুধ খাওয়াতে হবে? বস, কাজ হয়ে গেছে। স্যার, ওই মেয়েটাকে তো আমরা পুঁতে দিয়েছ। যেভাবে আর্তা শৈলেশকে পুঁতে দিয়েছিলে, অন্তত ওই জুতোর থেকে ওই সিমেন্টগুলো তো পরিষ্কার করে নিতে, যার নিচে ওই মেয়েটাকে কবর দিয়েছো। হ্যাঁ, আর ওকে আমরা বাঁচিয়েও নিয়েছি। বলুন প্রণব বাবু, কিছু বলবেন আপনি? আমি অনেক টাকা কামাতে চেয়েছিলাম, আর তার জন্য সব থেকে সহজ উপায় ছিল ড্রাগস। আর আজকালকার ছেলে মেয়েদের এই নেশা করতে বেশি সময় লাগে না। আর তারপর আমি ড্রাগস
বাইরে থেকে নিয়ে এসে আমার স্টুডেন্টদের বিক্রি করতে চাইনি। এই জন্য আপনি নিজেই ড্রাগস বানানো শুরু করে দিলেন এই কলেজের ল্যাবে। আর ওগুলো বিক্রি করার দায়িত্ব দিয়ে দিলে ওয়াচম্যান শৈলেশকে। আর আর্থ যখন তোমার সত্যিটা জানতে পেরে যায় তখন তুমি ওকে মেরে ফেলো। আর শৈলেশকেও মেরে দিয়েছেন যাতে কোনো উইটনেস না থাকে। হ্যাঁ, তোমার কি মনে হলো পার্থের ফোনটাকে এখানে ওখানে পাঠিয়ে দিলেই পুলিশ বোকা বনে যাবে? হ্যাঁ, তোমাদের মধ্যে সেই মহান ব্যক্তিটি কে যে আর্থের মোবাইল নিয়ে ভারত ভ্রমণ করতে বেরিয়েছিল? ও, সেটা তুমি ছিলে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়াতে ফটো আপলোড করার খুব শখ না তোমার? অনেক শহর তুমি ঘুরেছ, কিন্তু আসামি যতই ঘুরুক শেষে তাকে একটাই জায়গায় আসতে হয়, জেল। তোমরা তিনজন সেখানেই যাবে। আর খুব তাড়াতাড়ি তোমার ভাইপো তুষার আর তার দুজন সঙ্গী লোকেশ আর বীর ওরা ওখানে চলে আসবে। হ্যাঁ,